আশা করি সবাই আমার কথাটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ। ঠিক আছে, এটা আজকে আমার অনলাইন বেসড ফার্স্ট ক্লাস যেটা আমি রেকর্ড করতে চলেছি। ঠিক আছে, তো আজকে যেটা আমরা পড়ব সেটা হলো গিয়ে রাষ্ট্রপতি সংক্রান্ত আজকে আমাদের পড়াশোনাটা থাকছে। রাষ্ট্রপতি আমরা জানি কেন্দ্রীয় শাসন বিভাগেরই একটা পার্ট, যেখানে আমরা রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এইসব নিয়ে পড়ি। তো রাষ্ট্রপতি যে বিষয়টা সেটা অধ্যায় 5-এ আছে আমাদের, আর্টিকেল 52 থেকে আর্টিকেল 62-এর মধ্যে। ক্লিয়ার? তো সেখানে আমরা কি জানি যে সরকার আমাদের তিনভাবে কাজ করে। কি না, একটা হয় শাসন বিভাগ, দ্বিতীয়টা হয় আইন বিভাগ এবং 3 নাম্বারটা হয় কি বিচার বিভাগ। ঠিক, এই পুরো জিনিসটাকে কি বলা হয় না ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি বলা হয়। এই ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি কে প্রবক্তাকে না এর প্রবক্তা হলেন মন্তেস্কু। এই নীতি অনুসারে বলা হয় যে তিনটা বিভাগ নিরপেক্ষ হওয়া উচিত। নিরপেক্ষ, এই যুগে তো এমনিতে কাঠ বালি পাথর এরা ছাড়া কেউ নিরপেক্ষ হয় না, তবুও আমরা সরকার এই জিনিসটাকে করার জন্য উদ্যোগী হয়েছিল যে যাতে করে এই তিনটা বিভাগ কি হয় না নিরপেক্ষ হয়। কিন্তু ওই যে কি হয় না ভারতের সংসদটা কী রকমের না ভারতের সংসদীয় গণতন্ত্র নীতি যে আছে সেটা যবে থেকে প্রণীত হয়েছে তখন থেকে কি হয় না ভারতের শাসন বিভাগ এবং আইন বিভাগ একসাথে কাজ করে। বেশ, এরপর যে জিনিসটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে রাষ্ট্রপতি হচ্ছে কি না আমাদের এই শাসন বিভাগেরই অন্তর্গত, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের হেড যাকে বলা হয় ভারত সরকারের। তো এই রাষ্ট্রপতি সম্পর্কে কত নাম্বার আর্টিকেল থেকে কত নাম্বার আর্টিকেলে বলা হয়েছে আমরা জানলাম না, রাষ্ট্রপতি সম্পর্কে আর্টিকেল 52 থেকে আর্টিকেল 62 পর্যন্ত অনুচ্ছেদে বলা আছে। ভারতের রাষ্ট্রপতিকে কি বলা হয় বলো না, ভারতের রাষ্ট্রপতিকে সাংবিধানিক প্রধানও বলা হয় এবং তার সাথে সাথে ভারতের রাষ্ট্রপতি হচ্ছেন ভারতের প্রথম নাগরিক। বেশ, এবং এই ভারতের রাষ্ট্রপতিকে কি বলা হয় না নাম সর্বস্ব শাসক বলা হয়। নাম সর্বস্ব শাসক মানে নাম সর্বস্ব শাসক মানে হলো যে নমিনাল হেড কথাটা, যে পাওয়ার থাকবে অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রীর হাতে, কিন্তু নমিনাল হেড হিসেবে ধরা হবে বা নাম সর্বস্ব ভারতের প্রধান হিসেবে ধরা হবে কাকে না প্রেসিডেন্ট। ঠিক, ভারতের রাষ্ট্রপতি হচ্ছেন কে না প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক। যত যা তোমার আর্মি বলো নেভি বলো বা বা এয়ারফোর্স বলো তাদের সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে প্রেসিডেন্ট। তাই বলা হয় ভারতের রাষ্ট্রপতি হলেন প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক বা সর্বাধিনায়ক বা সর্ববড় নেতা যাকে বলা হয়। বেশ, তোমরা এটা হয়তো সবাই জানো যে ভারতের প্রথম রাষ্ট্রপতিকে ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন রাজেন্দ্র প্রসাদ এবং প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন কে বলো প্রতিভা পাটিল। এবং যদি এখনকার বলা হয় না ভারতের বর্তমান প্রেসিডেন্ট হলেন কে দ্রৌপদী মুর্মু। বেশ, এবার আরেকটা কথা কি না তোমরা জানো এখন রাষ্ট্রপতির বেতন বলে কিছু হয় না, রাষ্ট্রপতির ভাতা আছে। রাষ্ট্রপতির ভাতা কত বলো না 5 লাখ টাকা, তাই তো, পার মান্থ। এবং এই রাষ্ট্রপতির যে বেতন সেটা কোথার থেকে দেওয়া হয় না ভারতের সঞ্চিত তহবিল বা যেটাকে আমরা বলি যে কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, সেইখান থেকে কি হয় না দেওয়া হয়। বেশ, চলো নেক্সট কথা। আচ্ছা তাহলে যদি এখান থেকে কোশ্চেন করি 2-4টা, তোমরা বলতে পারবে আমাকে? বলো তো যে কেন্দ্রের শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ নিয়ে কোন পার্টে আলোচনা করা হয়েছে? পার্ট 3, পার্ট 4 নাকি পার্ট 6 নাকি পার্ট 5? পার্ট 5-এ বলা হয়েছে কেন্দ্রের শাসন বিভাগ, আইন বিভাগ আর বিচার বিভাগকে। বেশ, তারপর আমাকে বলো যে ভারতীয় সেনার সর্বাধিনায়ক হিসেবে কে পরিচিত? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নাকি তোমার রাজ্যপাল? উত্তর হয়ে যাবে কি রাষ্ট্রপতি। বলো তো ভারতে নিম্নের কোনটি প্রণীত হয়েছে? নিয়ন্ত্রিত গণতন্ত্র, সংসদীয় গণতন্ত্র, রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা নাকি রাজতন্ত্র? একটু আগে আমরা পড়লাম যেহেতু আমাদের সংসদীয় গণতন্ত্র নেওয়া হয়েছে, তাই তো, তাই আইন বিভাগ এবং বিচার তোমার আইন বিভাগ এবং প্রশাসনিক বিভাগকে একসাথে কাজ করতে হয়। বেশ, বলো ভারতের সাংবিধানিক প্রধানকে? প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি একটু আগে আমরা পড়লাম। বেশ,
রাষ্ট্রপতি সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক? লোকসভায় সভাপতিত্ব করেন, রাষ্ট্রপতি ভারতীয় সেনার সর্বাধিনায়ক, নাকি রাজ্যসভায় সভাপতিত্ব করতে পারেন, নাকি কোনোটিই নয়? বলো, রাষ্ট্রপতি সম্পর্কে এটা কোনটা ঠিক? না রাষ্ট্রপতি ভারতীয় সেনার সর্বাধিনায়ক হবেন। বেশ, চলো বলো তো ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তাকে? একটু আগে আমরা পড়লাম কি না মন্তেস্কু দাদা। বেশ, চলো বেশ, এবার আমরা পরপর একটার পর একটা আর্টিকেলকে নিয়ে আমরা জানিয়ে যাব যে রাষ্ট্রপতি সম্পর্কে পরপর আর্টিকেলগুলো আমাদেরকে কি বলা হয়েছে। না ধারা 52 আমাদেরকে বলা হয়েছে যে ভারতে একজন রাষ্ট্রপতি থাকবেন। ভারতের যখন রাষ্ট্রপতি থাকবেন, এটা আমাদের কত নম্বর আর্টিকেল? না আর্টিকেল 52 বা ধারা 52 নম্বরে বলা আছে কি না ভারতের একজন রাষ্ট্রপতি থাকবেন। পূর্ণচ্ছেদ। বেশ, তারপর বলো 53 নম্বর আর্টিকেলের এতে কি বলা হয়েছে? না 53 আর্টিকেলের এ নম্বর ধারায় বলা হয়েছে যে সংঘের শাসনতান্ত্রিক ক্ষমতা রাষ্ট্রপতির উপরে পুরোপুরি অর্পিত থাকবে এবং তিনি বা স্বয়ং বা তার মানে নিচে যারা কাজ করে বা অধীনে যারা কাজ করে সেই আধিকারিকগণের মাধ্যমে সংবিধান অনুসারে তিনি যাবতীয় কাজকর্ম সম্পাদন করবেন। বেশ, আর্টিকেল 53(2) কি বলা হয়েছে? না সংঘের প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি হবেন তিনি। এই যে একটু আগে বলছিলাম যে সংঘের প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি, কথাটার মানে কি না দেশের তিনি কি হবেন না প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক তিনি হবেন। সেটা কোন আর্টিকেল থেকে জানতে পারছি আমরা? আর্টিকেল 53 এর 2 নম্বর সেকশন থেকে বা আর্টিকেল 53 বি ক্লজ থেকে এটা আমরা জানতে পারছি। আর্টিকেল 54 কি বলা হয়েছে? না রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে, তাই তো, যেখানে কি হয় না সংসদের উভয় কক্ষের নির্বাচিত সদস্য এবং অঙ্গরাজ্যগুলির বিধানসভার নির্বাচিত সদস্যকে নিয়ে একটা কি করা হয়? নির্বাচন কলেজিয়াম করা হয় এবং সেই সংস্থা দ্বারা কি হয়? রাষ্ট্রপতি প্রত্যক্ষ না পরোক্ষভাবে নির্বাচন হয়। প্রত্যক্ষভাবে কখনোই কিন্তু তিনি হন নাই, তিনি ইনডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে জয়ী হন। তার জন্যেই কি হয় না সংসদের উভয় কক্ষে নির্বাচিত সদস্যরা ভোট দেয় এবং সেখানে আরও কিছু অঙ্গরাজ্যেরও থাকে এক দুটা, যেমন হচ্ছে তোমার দিল্লি আর পুদুচেরি, ঠিক আছে, তাদের সদস্যদেরকে নিয়ে কি করা হয় না তাদের সদস্যদের নিয়ে তোমার প্রেসিডেন্টাল ইলেকশন হয়। বেশ, আর্টিকেল 54 পুরোপুরি বোঝা গেছে। চলো এইবার হচ্ছে আর্টিকেল 55। ধারা 55 কি বলা আছে? না রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি সম্পর্কে বলা আছে। রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি, না এই রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতিটা নেওয়া হয়েছে কোন দেশ থেকে? না নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে এটা নেওয়া হয়েছে, তাই তো। যদি বলা হয় যে কি নির্বাচন পদ্ধতি, সেটা একটুকু মনে রেখে দিবে যে ভারতের রাষ্ট্রপতি একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্ব ভোট মানে ভিত্তিতে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত হন। নির্বাচনের প্রকৃতি কী রকমের? প্রত্যক্ষ না পরোক্ষ? বলো না পরোক্ষ দাদা, ঠিক। আর্টিকেল 56 অনুসারে কি বলা হয়েছে? না রাষ্ট্রপতির কার্যকাল সম্পর্কে বলা হয়েছে। রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর বলো তো? 5 বছর। রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কার কাছে যায় জমা দেয়? রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র উপরাষ্ট্রপতির কাছে যায় জমা দেবেন। হুম, এবং রাষ্ট্রপতি তার কার্যকাল শেষ যতক্ষণ না হচ্ছে, মানে যতক্ষণ না হচ্ছে না, ঠিক কথাটা বলছি, যে রাষ্ট্রপতি তার কার্যকাল শেষ হওয়ার পরে যতক্ষণ না নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে ততক্ষণ পর্যন্ত তিনি তার পদে বহাল থাকবেন, ঠিক আছে। এবং যদি বলা হয় যে রাষ্ট্রপতি তার পদত্যাগ সম্বন্ধে সবার আগে কাকে জানাবে? রাষ্ট্রপতি তার পদত্যাগ সম্বন্ধে সবার আগে লোকসভার স্পিকারকে জানাবে এবং তারপর কার কাছে পদত্যাগপত্র জমা দেবে? না উপরাষ্ট্রপতির কাছে যাই পদত্যাগপত্র জমা দেবে, ঠিক। বেশ, এতটা বোঝা গেছে? বলো, এতটা বোঝা গেছে তো? হ্যাঁ, বেশ, চলো এখান থেকে কিছু কোশ্চেন আমাকে বলো তো যে কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে উল্লেখ করা হয়েছে? হ্যাঁ, রাষ্ট্রপতির নির্বাচন সম্পর্কে উল্লেখ করা হয়েছে আমাদের আর্টিকেল 54-তে, ধারা 54 নম্বরে। আচ্ছা বলো দেখি তো রাষ্ট্রপতির নির্বাচন সংস্থা বা ইলেকটোরাল কলেজ কাদের নিয়ে গঠিত হয়? লোকসভার নির্বাচিত সদস্যদের নিয়ে, রাজ্যসভার নির্বাচিত সদস্যদের নিয়ে, নাকি অঙ্গরাজ্যের বিধানসভার নির্বাচিত সদস্য নিয়ে, নাকি উপরের সবকটি? রাষ্ট্রপতির নির্বাচন সংস্থা বা ইলেকটোরাল কলেজ গঠিত হয়, লোকসভারও সদস্য থাকে, সেখানে রাজ্যসভারও সদস্য থাকে এবং অঙ্গরাজ্যেরও বিধানসভার সদস্যরা থাকে, তাই তো, মানে উত্তর হয়ে যাবে উপরের সবকটাই। বেশ, পরের কোশ্চেন বলো কোন কোন কেন্দ্রশাসিত অঞ্চল রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, দিল্লি, পুদুচেরি এবং না হলে অপশান বি আসছে দিল্লি আর পুদুচেরি।
তাহলে এই দুটো আমরা কেন্দ্রশাসিত অঞ্চলের কথা জানি, যে দিল্লি আর পুদুচেরি। হ্যাঁ, সেটা আমরা আর্টিকেল 54 এবং 55 নম্বর ধারার মধ্যে জানতে পারি যে দিল্লি আর পুদুচেরি হচ্ছে অঞ্চল রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। বেশ, বলো রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতিটা কোন দেশের থেকে নেওয়া হয়েছে? সেটা একটু আগে আমরা পড়লাম, আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর? না 5 বছর দাদা। রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কার কাছে জমা দেবে? ঠিক আছে, রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কার কাছে জমা দেবে? উপরাষ্ট্রপতির কাছে দেবে। এবারে পরে একটা কোশ্চেন দেখো, ডাইনামিক কোশ্চেন, ভালো কোশ্চেন, যে রাষ্ট্রপতির মৃত্যু হলে বা অন্য কোনো কারণে তার পদ শূন্য হলে, ঠিক আছে, তার দায়িত্বভার কে গ্রহণ করে? সেক্ষেত্রে উপরাষ্ট্রপতি, তাই তো? বেশ, আর্টিকেল 57 আসো এবার, ধারা 57, সেখানে কি বলা হয়েছে না রাষ্ট্রপতি হিসেবে পুনর্বিবেচিত হওয়ার জন্য তার কোনো সীমাবদ্ধতা থাকবে না। মানে রাষ্ট্রপতি এই 2টা টার্ম থাকলেও 3টা টার্ম, যেটা ইচ্ছা মন টার্ম থাকতে পারে, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, যদি সে পরপর 5 বছর পরপর জিতে যেতে যায়। হ্যাঁ, বা তোমার তাকে একটা ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে, তাকে ভারতের নাগরিক হতে হবে, ঠিক আছে, 35 বছর বয়স হতে হবে, হ্যাঁ, একটা এমপি হওয়ার মতো তাকে কোয়ালিফিকেশন জানতে হবে। এগুলো তোমরা মোটামুটি জানো, ঠিক আছে। একটা জিনিস ভালো করে রাখবে যে রাষ্ট্রপতির যোগ্যতার যে কথাগুলো, সেটা কিন্তু আর্টিকেল 58 বলা আছে, ঠিক আছে। এই যে কথাগুলো একটু আগে বললাম সেগুলো আর্টিকেল 58 রাষ্ট্রপতির যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে। আর্টিকেল 57 কি হচ্ছে পুনর্বিবেচিত হওয়ার, মানে আরও একবার যে সাথে জয়েন করবে তার জন্য কিন্তু কোনো রকম কোনো সীমাবদ্ধতা থাকবে না। এইটা ভালো করে মাথায় রাখবে। আর্টিকেল 58 কি বলছি? রাষ্ট্রপতির যোগ্যতা, বেশ, এই যোগ্যতা কি? তাকে নাগরিক হতে হবে ভারতের, 35 বছর বয়স হতে হবে, রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে গেলে তাকে কোনো রকম কোনো লাভজনক পদে বসে থাকা চলবে না, ঠিক আছে। একজন লোকসভা সদস্য মতন তার মেজরিটি তার থাকতে হবে, বুঝা যাচ্ছে এই জিনিসগুলো? বেশ, চলো আর্টিকেল 58 হলো। আর্টিকেল 59 তোমরা আমাকে বলবে যে আর্টিকেল 59 কী বলা হয়েছে না। আর্টিকেল 59 হচ্ছে সব থেকে যেটা একটা ভাইটাল জায়গা, যে রাষ্ট্রপতি বিনা ভাড়ায় তার সরকারি বাসভবনটা ব্যবহার করতে পারবে। এবং দ্বিতীয় তফসিলে আরেকটা কথা বলা হয়েছে, তার বেতন এবং ভাতাগুলোর কথা উল্লেখ আছে। এইটাই কোনো কোনো বইয়ে দেওয়া আছে, তার বেতনের কথা বলা হয়েছে আর্টিকেল 59। আর্টিকেল 59 অনেকগুলো কথা বলে, যেমন রাষ্ট্রপতি সংসদের কোনো কক্ষের বা কোনো রাজ্যের বিধানসভার বা কোনো বিধান পরিষদের সদস্য তিনি হতে পারবেন না, তাকে নিউট্রাল থাকতে হবে। যদি কোনো সাংসদ বা বিধায়ক, যদি কোনো সাংসদ বা বিধায়ক রূপে তার কার্য, মানে রাষ্ট্রপতি রূপে তার কার্যটা কী করে গ্রহণ করে, তাহলে ওই সময়ে সংসদ বা বিধায়কের পদ থেকে কিন্তু সে বাতিল হয়ে যাবে। মানে রাষ্ট্রপতি পদে থাকার সময় তাকে অন্য কোনো পদে তাকে থাকা চলবে কি নাই, ঠিক আছে, মানে অন্য কোনো লাভজনক পদেও কিন্তু তাকে থাকা চলবে কি নাই, ঠিক আছে। বেশ, আর্টিকেল 60 কি বলেছে দেখো। আর্টিকেল 60 বলা আছে না প্রত্যেক রাষ্ট্রপতি যখন তার রাষ্ট্রপতি রূপে কার্য সম্পাদন করে এরকম ব্যক্তি এই পদে কার্যভার গ্রহণ করার আগে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে এসে শপথ বাক্য পাঠ করে। তাহলে 60 আমরা কি ছোট করে বলতে পারি যে শপথ গ্রহণ রাষ্ট্রপতির, এবং এই রাষ্ট্রপতির শপথ গ্রহণ কে করাবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি করাবেন, ঠিক আছে। বেশ, এইবার আর্টিকেল 61 আছে না সংবিধান লঙ্ঘনের জন্যে রাষ্ট্রপতির বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাব আনা হবে বা মহা অভিযোগের প্রস্তাব আনা হবে। এই প্রস্তাবটা যদি তাকে আনতে হয়, মানে যে কক্ষে, লোকসভা হোক, বিধানসভা হোক, বিধান পরিষদ হোক, রাজ্যসভা হোক, যে কক্ষে এই প্রস্তাবটা আনা হবে, সেই কক্ষের 1/4 সদস্যের দ্বারা প্রথমে সমর্থন করতে হবে এবং সেটা স্বাক্ষর করে 14 দিনের মাথায় তাকে নোটিশটা পাঠাতে হবে, ঠিক আছে। 14 দিন আগে তাকে নোটিশটা পাঠিয়ে দেবে। তারপর কী হবে, ওই প্রস্তাবটা ওই কক্ষের 2/3 লোকের মধ্যে সমর্থন করবে, তবেই কী হবে না, তবেই কী হবে না ওইটার বিরুদ্ধে তদন্ত করা চালু হবে, ঠিক আছে। এবং যদি মনে হয় যে রাষ্ট্রপতির বিরুদ্ধে যা যা অভিযোগ করে সঠিক হয়েছে, মানে সঠিক বলে মনে হয় যে এই অভিযোগগুলো সত্যিই তার বিরুদ্ধে প্রমাণিত হয়েছে, তখন সেই কক্ষের 2/3 সদস্যের দ্বারা সেটা সমর্থিত হয়ে এবং সেই দিন থেকে রাষ্ট্রপতি কী হবে, অপসারিত হবে, ঠিক। আর্টিকেল 61 এখানে বলা হয়েছে। তাহলে মেন কারণটা কোথায় না সংবিধান লঙ্ঘন করা চলবে কি নাই। রাষ্ট্রপতি যদি সংবিধান ভায়োলেট করে তাহলে কী হবে না তার পদ যেতে পারে উইথ পারমিশন 2/3 মেজরিটি অফ দ্য পার্লামেন্ট। বেশ, আর্টিকেল 62 কী বলা আছে না রাষ্ট্রপতি পদের কার্যকাল যদি পূরণ হওয়ার আগেই কী করতে হবে না নির্বাচনের ব্যবস্থা করতে হবে। না হলে হঠাৎ করে যদি রাষ্ট্রপতি পদ মানে কী বলবো ফাঁকা হয়ে যায় বা মৃত্যু হয় বা তার
কি বলবো পদত্যাগ হয়ে যায় বা অপসারণ করে দেওয়া হয়, তাহলে কিন্তু 6 মাসের মধ্যেই কিন্তু রাষ্ট্রপতি পদে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। হঠাৎ করে যদি মরে যায় আর কি, তাহলে তার 6 মাসের মধ্যেই কী করতে হবে না, রাষ্ট্রপতি পদ আবার নতুন করে জয়েন করাতে হবে। আচ্ছা বেশ, আরও কিছু কোশ্চেন আছে, বলো রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হতে গেলে কোনো ব্যক্তিকে কত বছর বয়স হতে হবে? 35 বছর, তাই তো? রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করে? ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। বলো কত নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে সংবিধান লঙ্ঘনের জন্য অপসারণ করা যায়? সেটা হচ্ছে 61, তাই তো? রাষ্ট্রপতির বিরুদ্ধে পদচ্যুতির প্রস্তাব আনতে গেলে কতদিন আগে নোটিশ দিতে হয়? 14 দিন আগে দিতে হয়। হ্যাঁ, 14 দিন আগে দিতে হয়। বেশ, এই হলো যাই আমাদের রাষ্ট্রপতি সম্পর্কে কমপ্লিট একটা গাইড দেওয়া হলো। এরপর এই নোটটাকে তোমরা লিখতেও পারো খাতায়, ঠিক আছে? খাতায় লিখে নিতে পারো একটু পজ করে করে। যথেষ্ট আস্তে আস্তে আমি কথাগুলো বলার চেষ্টা করেছি, ঠিক আছে? আশা করতে যদি এই ক্লাসটা ভালো লাগে থাকে, পরবর্তীকালে তোমরা আরও আমাকে জানাবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে, ঠিক আছে?